তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি আই ফর অ্যান আই 2 মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তো অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি চীনের কোনো একটা ছোট্ট গ্রামে চ্যাং নামের একটা অন্ধ লোক কোনো একটা লোক সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছিল। এখানে জিজ্ঞেস করতে করতে সে একটা জুয়ার আড্ডাখানায় চলে আসে। আর এখানের মালিকের কাছে যখন সে সেই লোকটা সম্পর্কে জিজ্ঞেস করে, তখন সেই মালিক তাকে কোনো অ্যান্সার তো দেয়ই না, বরং সে তাকে হুমকি দিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলে। এখন এইটা শোনার পরেই চ্যাং এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এই লোকটাই হচ্ছে গিয়ে সেই লোকটা যাকে সে এতদিন ধরে খুঁজছিল। তবে তবুও কনফার্ম হওয়ার জন্য সে তার হাতে থাকা একটা কাটা চিহ্নকে একটু টাচ করে দেখে। আর যখনই সে এটা কনফার্ম হয়ে যায়, তখন সে কয়েক সেকেন্ডের মধ্যেই তার উপরে আক্রমণ করে দেয় আর তাকে সেখানে গলা কেটে সেখানেই মেরে ফেলে। আসলে চ্যাং ছিল একজন ভয়ঙ্কর কুংফু মাস্টার। আর এই ব্যাপারটা দেখার পরে এই জুয়ার সমস্ত লোকজন তাকে মারার জন্য দৌড়ে চলে তো আসে। তবে যেহেতু চ্যাং ভয়ঙ্কর কুংফু মাস্টার, এই জন্য সে এক মুহূর্তের মধ্যেই এক এক করে তাদের সবাইকে শেষ করে দেয়। আর এত বড় একটা কর্মকাণ্ড করার পরে সে চুপচাপ সেখান থেকে বেরিয়ে চলে আসে। আর তখন এদিকে আমরা দেখতে পারি জাওই নামের একটা ছোট্ট মেয়ে, যার বয়স ছিল মাত্র 10 বছর। সে তার ছোট ভাইকে নিয়ে দোকান থেকে কিছু খাবার চুরি করে পালাচ্ছিল। তবে তখনই রাস্তায় কিছু গুন্ডা তাকে ধরে ফেলে। তবে আসলে জাওই ছিল খুবই সাহসী একজন মেয়ে। সে কোনোভাবেই কাউকে ভয় পাচ্ছিল না। এই গুন্ডাকে তো সে একেবারে ভয় পাচ্ছিলই না। এই জন্য এই গুন্ডাটা প্রচণ্ড রাগ হয়ে যখন তার চোখের মধ্যে কিছু একটা ঢুকিয়ে দিতে যাচ্ছিল, তখনই এখানে চাও চলে আসে। আর সে অন্ধ হওয়া সত্ত্বেও একেবারে পারফেক্ট নিশানা সই করে তার মাথায় একটা ইট ছুঁড়ে মারে, যেই জন্য সেই গুন্ডা সেখানেই পড়ে যায়। এখন যখন সমস্ত গুন্ডারা চ্যাংকে দেখতে পারে, তখন তারা প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। আর যখন জাও এই ব্যাপারটা দেখতে পারে, তখন সে খুশি হয়ে চ্যাংকে একটা আপেল দেওয়ার ট্রাই করে। তবে চ্যাং তাকে সরাসরি না করে দেয় আর সেখান থেকে বেরিয়ে চলে যায়। তো এরপরে সেদিন সন্ধ্যাবেলায় যখন জাওই আরও একটা ঘরে খাবার চুরি করতে যায়, তখন সেখানের একটা মেয়ে তাকে দেখে ফেলে। এটা দেখার পরে জাওই প্রচণ্ড ভয় পেয়ে যায়। এই জন্য সে একটা লাকড়ির টুকরো নিয়ে তাকে ফেস করার ট্রাই করে। তবে এই মেয়েটা ছিল খুবই ভালো একটা মেয়ে, এই জন্য সে তাকে কিছু বলে তো নাই, বরং সে ঘর থেকে আরও খাবার এনে সেগুলো তাকে দিয়ে দেয়। আর এখান থেকে যখন জাওই চলে যাওয়ার ট্রাই করছিল, তখন এই ঘরের মধ্যে আক্রমণ হয়ে যায় আর এই মেয়েটাকে ধরে সেখান থেকে গুন্ডারা সরিয়ে ফেলে। আমরা দেখতে পারি এই গুন্ডাদের যে লিডার ছিল তার নাম ছিল জিউল্যাং। আসলে এই লোকটা 2 দিন আগেই তার ওয়াইফকে খুন করেছে, যে কিনা আর অন্য কেউ ছিল না, এই মেয়েটার আপন বোন ছিল। এখন সেই ঘরের মধ্যে এসে আক্রমণ করেছে এই জন্য কারণ সে তার ওয়াইফের মৃত্যুর সমস্ত প্রমাণ মেটাতে চায়। এখন সেই ফ্যামিলির সবাইকে মারতে চায়। আর একটু পরেই আমরা দেখতে পারি সে তার কাজ শুরু করে দেয়। সে এক এক করে সবাইকে মারা শুরু করে। আর ফাইনালি সবাইকে মারার পরে এই মেয়েটার কাছে সে গিয়ে তাকে সে বিয়ের প্রস্তাব দেয়। তবে এটার জন্য এই মেয়েটা তাকে সরাসরি না করে দেয়। আর যখনই সে একটু সুযোগ পেয়ে যায়, তখন সে তার উপরে আক্রমণও করে দেয়। তবে এইটার জন্য প্রচণ্ড রাগ করে সে এই মেয়েটাকে জানেই মেরে ফেলে। আর এই সমস্ত ব্যাপারগুলো দূরে বসে নাওই দেখছিল। তবে একটু পরে যখন নাওই একটু সুযোগ পেয়ে যায়, তখন সে দৌড়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। তবে এতক্ষণে নোয়া নামের একটা গুন্ডা তাকে দেখে ফেলে, এই জন্য সে তাকে ফলো করা শুরু করে। আর যখন নোয়া রাস্তা দিয়ে দৌড়ে যাচ্ছিল, তখন সে সামনে চ্যাংকেও দেখতে পারে, যে কিনা রাস্তা দিয়ে বমি করতে করতে যাচ্ছিল, কারণ সে অনেক বেশি মদ খেয়ে ফেলেছে। এই জন্য নোয়া তাকে খুব একটা কেয়ার করে না। সে মনে করে এটা হয়তো বা মাতাল কোনো অন্ধ হবে, এই জন্য সে তাকে যেতে দেয়। আর যখন চ্যাং তার বাসায় ব্যাক করে, তখন সেটা বুঝতে পারে যে নাওই তার বাসায় আছে আর সে এখানে গুন্ডাদের আসার শব্দও শুনতে পারে। এখন এগুলো শোনার পরে চ্যাং এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে এখানে ঘটনাটা কি হয়েছে। এই জন্য সে শাওইকে এখানে লুকিয়ে থাকার পারমিশন দিয়ে দেয়। আর গুন্ডারা যখন অনেক খোঁজাখুঁজি করার পরেও কোনোভাবেই শাওইকে পাচ্ছিল না, তখন তারা চ্যাংয়ের ঘর থেকে বাইরে বেরিয়ে চলে আসে। তবে বাইরে আসার সঙ্গে সঙ্গেই তারা আরও একটা বাচ্চা ছেলেকে পেয়ে যায়, যেটা কিনা আর অন্য কেউ ছিল না, সেটা ছিল ছাওয়ের ছোট ভাই। এখন যেহেতু এই বাচ্চাটা শাওইর মতোই জুতা পরেছিল, এই জন্য জিলংয়ের মনে হয় যে এইটাই হয়তো বা সেই বাচ্চাটা। এই জন্য সে তার উপরে আক্রমণ করে দেয় আর তাকে ধরে সেখান থেকে নিয়ে যাওয়ার ট্রাই করে। এই বাচ্চাটা যদিও তার বোনের কাছে সাহায্য চাওয়ার জন্য বারবার করে শীষ দিচ্ছিল, তবে যতক্ষণে তার বোন এই পর্যন্ত পৌঁছায়, ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ তাকে কিডন্যাপ করে তারা নিয়েও গেছে। আর এরপরে পরদিন সকালবেলা শাওই চলে আসে চ্যাংয়ের কাছে। আর সে চ্যাংকে রিকোয়েস্ট করে বলে যে আমার ভাইকে তারা কিডন্যাপ করে নিয়ে গেছে, আর এখন আমি চাই আমার ভাইয়ের মৃত্যুর জন্য তুমি তাদের থেকে বদলা নিবে, কারণ আমি জানি তারা আমার ভাইকে মেরে ফেলেছে। তবে চ্যাং তার কথায় একেবারেই রাজি হয় না। সে তাকে বলে যে আমি আসলে এত ছোটোখাটো গুন্ডাদেরকে মারি না, আমি শুধু বড় বড় গুন্ডাদের সাথে ফাইট করি। যদিও এইবারের মতো শাওই সেখান থেকে বেরিয়ে চলে আসে, তবে সেদিন সন্ধ্যাবেলায় সে আবারও চ্যাংয়ের কাছে চলে আসে। আর সে তার হাতে একটা ওয়ান্টেডের পোস্টার দিয়ে দেয়, যেটা কিনা শাওই নিজে বানিয়েছিল। আসলে সেই লোকটার চেহারা যেহেতু সে দেখে ফেলেছিল, এই জন্য সে তার চেহারাটাকে আর্ট করেছে আর নিচে ওয়ান্টেডের একটা পোস্টার লাগিয়ে দিয়েছে।
আর এখন শাওই চাচ্ছিল যাতে করে চ্যাং জিউলেংকে মারার জন্য তাকে পুরোপুরি সাহায্য করে। তবে চ্যাং তার কথা শুনে তো নাই, বরং সে তাকে ঘর থেকে ছুঁড়ে বাইরে ফেলে দেয়। তো এরপরে পরদিন সকালবেলা চ্যাং তার একটা কাজের জন্য শহরের বাইরের দিকে যাওয়ার ট্রাই করে। আর যখন সে যাচ্ছিল তখন আমরা জানতে পারি যে আজকে তার টার্গেট হচ্ছে একজন মাছ বিক্রেতা, যে কিনা মাছ বিক্রি করার আড়ালে বিভিন্ন রকমের মানুষদেরকে খুন করে। এই জন্য সে প্রতিশোধ নেয়ার জন্য তাকে শেষ করতে যাচ্ছে। তবে রাস্তার মধ্যে তার ঘোড়াটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এই জন্য চ্যাং সোজা গিয়ে পাহাড় থেকে নিচের দিকে পড়া শুরু করে। তবে কোনো রকমে সে একটা পাথর ধরে নিজেকে সেভ করে ফেলে। তবে তখনই সেই ব্যাপারটা লক্ষ্য করে যে তার পায়ের মধ্যে কেউ একজন ধরে আসে। আসলে এটার অন্য কেউ ছিল না, এটা ছিল সেই মেয়েটা যার নাম শাওই। শাওইকে দেখার পরে তার প্রচণ্ড রাগ তো চলে আসে, তবে তবুও সে তাকে উপরে টেনে তোলে। আর ফাইনালি সে উপরে উঠে বুঝতে পারে যে আসলে এই মেয়েটা তার পিছু ছাড়বে না, সো তাকে সঙ্গে করে নিয়েই তাকে সামনে এগোতে হবে। তো এরপরে কোনো বিশ্রাম না নিয়ে কয়েকটা দিন হাঁটার পরে ফাইনালি তারা তাদের গন্তব্যে চলে আসে। আর এখানে তারা দুজন মেহমান হয়ে সেই মাছ বিক্রেতার কাছে গিয়ে আশ্রয় নেয়। এখানে যখন তারা কথাবার্তা বলছিল তখন আমরা জানতে পারি এই মাছ বিক্রেতা চ্যাং সম্পর্কে আগে থেকেই সব কিছু জানতো। সে যে একজন ভয়ঙ্কর কুংফু মাস্টার সেই ব্যাপারটাও সে আগে থেকে জানতো। তবে তবুও সে কিছু বুঝতে দেয় না, সে তার মেহমানদারি করা শুরু করে। আর তখনই পাশে যখন শাওই খেলাধুলা করছিল তখনই সে পানির মধ্যে একটা লাশ দেখতে পারে। আর এই লাশটা দেখার পরে সে যখন জোরে চিৎকার করা শুরু করে তখন এই মাছ বিক্রেতা আর চ্যাংয়ের মধ্যে একটা ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়। আমরা দেখতে পারি সেই মাছ বিক্রেতার লোকজনও চ্যাংয়ের উপরে আক্রমণ করতে চলে আসে, তবে তাদের সবার জন্য চ্যাং একাই যথেষ্ট ছিল। তো এরপরে চ্যাং এক এক করে তাদের সবাইকে শেষ করে দেয়, আর এই মাছ বিক্রেতাকেও সে আহত করে ফেলে। আর এরপর যখন সে তাকে জানে মারতে যাচ্ছিল তখন এই লোকটা তাকে ক্যাপ্টেন বলে ডাকে। সে বলে যে একটা যুদ্ধে আমি আপনার টিমেরই ছিলাম, আমি বারবার করে দেশের জন্য যুদ্ধ করেছি, দেশের জন্য আমার জীবনকে উৎসর্গ করার পরেও কোনোভাবে এই দেশ আমাকে তেমন কিছু দেয়নি, আমাকে শুধু দারিদ্রতার মধ্যেই ঠেলে দিয়েছে। তারপরও যদি আপনি আমাকে ছেড়ে দেন তাহলে আমি হয়তো ভালো হয়ে যেতেও পারি। আর সে তার জীবনের ভিক্ষাটা বারবার করে চাওয়া শুরু করে। তবে চ্যাং তার কোনো কথা না শুনে তাকে মাফ না করে তাকে সেখানেই শেষ করে দেয়। আর এরপরে সেদিন সন্ধ্যাবেলায় যখন তারা দুজন সেখান থেকে আবারও ফেরত আসার জন্য বেরোচ্ছিল তখন শাওই আরও একবার চ্যাংকে জিজ্ঞেস করে যে আমার ভাইয়ের মৃত্যুর বদলা নেওয়ার জন্য তুমি কি আমাকে সাহায্য করবে না? তখন চ্যাং তাকে আবারও সরাসরি না করে দেয় আর তাকে সেখানে একা রেখে দিয়ে সে নিজে বেরিয়ে চলে আসে। তো এরপরে এর কয়েক সপ্তাহ পরে যখন চ্যাং তার বাসায় বসে মদ খাচ্ছিল তখন সে হঠাৎই বুঝতে পারে যে কেউ একজন তার ঘরের মধ্যে ঢুকেছে। আর যখন সে তার চোখের নিচে হাত দেয় তখন সে বুঝতে পারে এটার অন্য কেউ না, এটা হচ্ছে গিয়ে শাওই নামের সেই মেয়েটা, মানে সেই ছোট্ট বাচ্চাটা। আর যখন সে তাকে ভালো করে চেক করে তখন সে বুঝতে পারে যে এই মেয়েটা খুবই জঘন্যভাবে আহত হয়ে আছে। এই জন্য ফাইনালি সে তার দেখাশোনা করা শুরু করে। আর যখন কয়েকদিন পরে শাওই জ্ঞান ফিরে পায় তখন শাওই তাকে সমস্ত ঘটনাটা বলে। সে বলে যে আমি যাওয়ার সময় সমস্ত রাস্তাটা মনে করে নিয়েছিলাম, এই জন্য যখন আপনি আমাকে ফেলে এসেছিলেন তখন আমি সেই একই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ব্যাক করার ট্রাই করছিলাম, আর এই জন্যই আমি এতগুলো আঘাত পেয়েছি, আর এই জন্যই আমার অবস্থা এমন হয়েছে। এখন শাওই তাকে বলে যে যদি তুমি আমার ভাইয়ের মৃত্যুর বদলা নিতে আমাকে সাহায্য নাই করো তাহলে বরঞ্চ আমাকে কুংফুই শিখিয়ে দাও, যাতে করে আমি নিজেই বড় হয়ে আমার ভাইয়ের মৃত্যুর বদলা নিতে পারি। আর এগুলো শোনার পরে চ্যাং অনেকক্ষণ চিন্তাভাবনার পরে ফাইনালি তাকে তার স্টোর রুমে থাকার জন্য পারমিশন দিয়ে দেয়। তবে তাকে কুংফু সে শেখাবে কিনা সেটার জন্য সে এখনও কিছু বলেনি। এরপরে পরবর্তী কয়েকটা দিন শাওই চ্যাংয়ের চোখ হয়ে কাজ করছিল। সে তার সঙ্গে থাকতো আর তাকে সমস্ত ব্যাপারগুলো বলতো, আশেপাশের পরিস্থিতি সে তাকে এক্সপ্লেন করতো। আর এই চোখের সাহায্যে চ্যাং খুবই ভালো করে খুবই দ্রুত তার কাজগুলো কমপ্লিট করতে পারছিল। আর তার দ্রুত কাজগুলো কমপ্লিট হওয়ার জন্য সে অনেক বেশি টাকাও ইনকাম করতে পারছিল। আর এমন করে তারা খুব বেশি পার্টিও করতে পারছিল। এখন এই সমস্ত কম্বিনেশনের জন্য তাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেশি বেড়ে যায় আর তারা দুজন একে অন্যের ক্লোজও হয়ে যায়। এই জন্য ফাইনালি চ্যাং তাকে স্টোর রুমের জায়গায় তার নিজের ঘরে থাকার পারমিশন দিয়ে দেয়। এরপরে যখন শাওই একদিন চ্যাংয়ের পিঠে মলম লাগাচ্ছিল তখন সে তার পিঠে অনেকগুলো আঘাতের চিহ্ন দেখতে পারে। আর যখন সে এগুলো সম্পর্কে তাকে জিজ্ঞেস করে তখন চ্যাং তাকে বলে দেয় যে আমি একবার আমার শহর চাংকে সেভ করার জন্য যুদ্ধে নেমেছিলাম, আর সেই যুদ্ধের মধ্যেই এতগুলো আঘাত আমি পেয়েছি। আর সে তাকে এইটাও বলে যে আমি এখনও আমার শহরে ব্যাক করতে চাই, আর শহরে ব্যাক করার জন্যই আমি এখন পর্যন্ত টাকা জোগাড় করছি। তো এর কয়েকদিন পরে শাওই চ্যাংয়ের বলাতে একটা অপরাধী সম্পর্কে তথ্য কালেক্ট করতে একটা জায়গায় আসে। এখানে এসে যখন সে সেই অপরাধী সম্পর্কে জানছিল তখন সে পাশেই জিউল্যাংকে দেখতে পারে, যে কিনা বিভিন্ন রকমের মারামারির মধ্যে বাজি ধরছিল। এটা দেখার পরে যখন সে তাকে লুকিয়ে লুকিয়ে দূর থেকে দেখছিল তখন জিউল্যাংও দূর থেকে তাকে দেখতে পারে। এই জন্য সে তাকে ডেকে তার পাশে এনে বসায়। আর যখন শাওই তার পাশে এসে বসে তার দিকে তাকিয়েছিল তখন বারবার করে তার ভাইয়ের মৃত্যুর ব্যাপারটা তার সামনে চলে আসছিল। সে তার ভাইকে বারবার করে মনে করছিল, আর এই জন্য সে তখনই তার থেকে বদলাটা নিতে চাইছিল। তবে সে যে তাকে একা মারতে পারবে না সেই ব্যাপারটা সে খুব ভালো করেই জানতো, আর সে একটু ভয়ও পাচ্ছিল।
আর এই জন্য শাওই তার সবচেয়ে বড় শত্রুকে সামনে পেয়েও তেমন কিছুই করতে পারে না আর চুপচাপ সেখানে বসেছিল। এরপর যখন সে আবারও চ্যাংয়ের কাছে ব্যাক করে তখন চ্যাং তাকে একটা গুড নিউজ দিয়ে বলে যে আমি তোমার জন্য একটা খুবই বড়লোক ফ্যামিলি ম্যানেজ করে নিয়েছি যারা কিনা তোমাকে খুবই ভালো করে খেয়াল রাখবে, আর সেই মহিলা তোমাকে নেয়ার জন্য গেটের সামনে দাঁড়িয়েও আছে। তবে যখনই শাওইকে চ্যাং গাড়িতে তুলে দেয় তখন শাওই প্রচণ্ড রাগের মাথায় তাকে বলে যে আমি মাত্রই আমার ভাইয়ের খুনিকে দেখতে পেয়েছি। তবে এই কথাটার মধ্যে একটা অন্যরকম কষ্ট ছিল, আর এই কষ্টটা চ্যাং ফিল করতে পারে। এই জন্য যখন শাওই রাগ করে চলে যাওয়ার ট্রাই করছিল তখন ফাইনালি চ্যাং সিদ্ধান্ত নেয় সে শাওইকে কুংফুর প্র্যাকটিস করাবে। আর এই জন্য পরদিন সকালবেলা থেকেই সে তাকে কুংফুর প্র্যাকটিস করানো শুরু করে দেয়, আর কুংফুর যত নিয়মকানুন আছে সেগুলোও সে তাকে শেখানো শুরু করে। আর যেহেতু শাওয়ের মধ্যে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার একটা আগুন জ্বলছিল এই জন্য সেই ব্যাপারগুলো খুব ভালো করে শিখছিল আর খুব দ্রুত শিখছিল। এমন করেই একদিন সকালবেলা যখন শাওই রুমের মধ্যে একা শুয়েছিল তখনই নাও একটা বৃদ্ধ লোককে নিয়ে তার ঘরের মধ্যে চলে আসে। আসলে তখন আমরা জানতে পারি যে নাওয়ে জেলংয়ের সেই ওয়ান্টেড পোস্টারটা দেখতে পেয়েছিল যেটা কিনা শাওই নিজ হাত দিয়ে কয়েক জায়গায় লাগিয়েছিল, এই জন্য সেই ব্যাপারটার তদারকি করতে এসেছে। এখন নোয়ের মনে হচ্ছিল যে শাওই হয়তোবা এই কাজগুলো চ্যাংয়ের বলাতে করেছে। এই জন্য যখন সে বারবার করে তাকে জিজ্ঞেস করছিল তখন শাওই প্রচণ্ড সাহস দেখিয়ে নাওকে দূরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর এটার জন্য রাগ হয়ে যখন নাওয়ে তার উপর আক্রমণ করতে আসছিল তখনই রুমের মধ্যে চ্যাং চলে আসে, আর এই জন্য তাদের দুজনের মধ্যে একটা ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়। আর এই মারামারির মধ্যে চ্যাং খুবই সহজে নাওইকে আচ্ছা রকম ধোলাই করে তাকে সেখানে মেরে ফেলে। আর এরপর যখন সে সেই বৃদ্ধ লোকটাকে মারতে যাচ্ছিল তখন শাওই তাকে এইটা বলে শান্ত করে দেয় যে এই বৃদ্ধ লোকটার এই সমস্ত কাজে কোনো হাত ছিল না, তো এই জন্য এই বৃদ্ধ লোককে না মেরে তাকে ছেড়ে দেওয়া উচিত। তবে এইটার জন্য চ্যাং প্রচণ্ড রাগ করে, আর সে তাকে বলে যে যদি তুমি তোমার ভাইয়ের মৃত্যুর বদলা নিতে চাও তাহলে তোমাকে একটু কঠোর হতেই হবে। আর এই সমস্ত কথাবার্তার মধ্যে ফাইনালি শাওই এটা সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে তার ভাইয়ের মৃত্যুর বদলা আর নিবে না। আর তার এই কথাগুলো শোনার পরে চ্যাংও এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে শাওই এখন আর আগের মতো নেই, সে অনেকটা বদলে গেছে। এই জন্য সে সেই বৃদ্ধকে মাফ করে দেয় আর তাকে যাওয়ার একটা সুযোগ দিয়ে দেয়। তো এরপরে পরদিন সকালবেলা তারা দুজনেই শহর ত্যাগ করে চাঙ্গান শহরে গিয়ে থাকার সিদ্ধান্ত নেয়। আর সারাটা দিন জার্নি করার পরে রাতের বেলায় তারা এক জায়গায় তাঁবু করে সেখানে বিশ্রাম নেয়। এই বিশ্রাম নেওয়ার সময় শাওই চ্যাংকে বলে যে আমি আমার একটা চোখ তোমাকে দিতে চাই যাতে করে এই দুনিয়াটাকে তুমিও দেখতে পারো। যদিও এটা শোনার পরে চ্যাং অনেকটা খুশি হয়ে যায়, তবে সে তাকে সরাসরি না করে দেয়। সে বলে যে তোমার চোখ আমি নিতে পারবো না। তো এরপরে পরদিন সকালবেলা যখন চ্যাং ঘুম থেকে ওঠে তখন সে দেখতে পারে তার পাশে শাওই নেই। সে অনেকক্ষণ ধরে শাওকে খোঁজাখুঁজি করে, তবে কোথাও সে শাওকে পাচ্ছিল না। আর যখন সে কিছু লোকজনকে জিজ্ঞাসাবাদ করে তখন সে জানতে পারে শাওই আবারও সেই শহরে ব্যাক করেছে যেখান থেকে তারা এসেছিল। এটা শোনার পরে চ্যাং প্রচণ্ড টেনশনের মধ্যে পড়ে যায়। এই জন্য সে ফাইনালি সিদ্ধান্ত নেয় সে শাওইকে যে কোনো মূল্যে খুঁজে বের করবে আর সে নিজেও সেই শহরে যাবে। আর এদিকে আমরা দেখতে পারি জুইল্যাং তার পার্টনার নাওয়ের মৃত্যুর খবর পেয়ে গেছে, এই জন্য সে প্রচণ্ড রাগ করেছিল। এখন সে যে কোনো মূল্যে তার মৃত্যুর বদলা নিতে চায়। তবে সে এই ব্যাপারটা জানতো না যে শাওই অলরেডি তার ঘরের মধ্যে ঢুকে গেছে আর সে তাকে মারার জন্য আসছে। আর এরপরে যখন জিল্যাং একটা রুমের মধ্যে এসে ফ্রেশ হচ্ছিল তখন সে খাটের নিচে দুটা পা দেখতে পারে। আর যখনই সে খাটের নিচে চেক করে তখনই শাওই একটা চাকু দিয়ে তার উপরে তার সমস্ত শক্তি দিয়ে আক্রমণ করে। তবে এই আক্রমণ করেও তেমন কোনো লাভ হয় না, কারণ সে তার কোনো ক্ষতি তো করতে পারেই না, বরং জিউল্যাংয়ের বডিগার্ড এসে তাকে একটু পরেই ধরে ফেলে। আর এরপরে জিউল্যাং তার মুখের মধ্যে নেশা জাতীয় কিছু দ্রব্য ঢুকিয়ে দেওয়ার ট্রাই করে, যেগুলো তার মুখের মধ্যে যাওয়ার জন্য তার মুখ দিয়ে রক্ত পড়া শুরু হয়ে যায়। আর এরপরে যখনই জিউল্যাং শাওইকে গলা টেপে মারতে যাচ্ছিল তখনই এখানে চ্যাং চলে আসে। আর চ্যাংকে দেখার সঙ্গে সঙ্গেই শাওই তাকে তার বাবার মতো জড়িয়ে ধরে। এই ব্যাপারগুলোর সুযোগ নিয়ে সেখান থেকে জিউল্যাং পালিয়ে চলে যায়। আর তখন এদিকে আমরা দেখতে পারি বাইরে অনেক গুন্ডারা চ্যাংয়ের জন্য ওয়েট করছিল, মানে তারা চ্যাংকে মারার জন্য ওয়েট করছিল। আর যখনই চ্যাং বাইরে চলে আসে তখন তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তারা এসে চ্যাংয়ের উপর আক্রমণ করে। যদিও চ্যাং একাই তাদেরকে ফেস করছিল, তবে এখানে গুন্ডা আস্তে আস্তে করে বেড়েই যাচ্ছিল। এত গুন্ডার সাথে কোনোভাবেই চ্যাং ফাইট করে পারছিল না। আর এই সমস্ত পরিস্থিতি দেখার পরে শাওই সেখানেই বেহুশ হয়ে পড়ে যায়। এই জন্য চ্যাং তাকে তার পিঠের সঙ্গে বেঁধে তাদের সবার সঙ্গে ফাইট করা শুরু করে। অনেকক্ষণ ধরে মারামারি করার পরে ফাইনালি চ্যাং সমস্ত গুন্ডাদেরকে হারিয়ে তো দেয়, তবে এতে করে সে অনেকটা নিজেও আহত হয়ে যায়। তবে এমন আহত হওয়া অবস্থায়ও সে জিউল্যাংয়ের সাথে ফাইট করতে সামনের দিকে এগিয়ে যায়। আসলে জিউল্যাং নিজেও ছিল একজন ভয়ঙ্কর ফাইটার, এই জন্য খুব সহজেই যে চ্যাং তাকে হারিয়ে দিবে ব্যাপারটা এমনটাও ছিল না। আর যেহেতু চ্যাং এমনিতে অনেকটা আহত হয়েছিল এই জন্য সে কোনোভাবেই জিউল্যাংয়ের সাথে পারছিল না। জিউল্যাং তাকে আচ্ছা রকম ধোলাই করে তাকে খুবই বেশি আহত করে ফেলে। আর যখন ফাইনালি জিউল্যাং তাকে মারতে যাচ্ছিল তখনই শাওই তার পায়ের মধ্যে এসে ধরে ফেলে।
আর যখন সে শাওইকে মারার ট্রাই করছিল তখন এই সুযোগটা নিয়ে চ্যাং আবারও দাঁড়া হয়ে যায় আর এইবার ফাইনালি অনেকবার আক্রমণ করে সে জিউল্যাংকে সেখানে শেষই করে দেয়। আর তখন এদিকে শাওই আরও একবার বেহুশ হয়ে গিয়েছিল, এই জন্য চ্যাং তাকে কোলে তুলে সেখান থেকে বাইরে বেরিয়ে চলে আসে। আর বাইরে এসে সে তাকে বলে যে তোমার ভাইয়ের মৃত্যুর বদলা অবশেষে আমি নিয়েই ফেললাম, আর তাছাড়া এখন আমি চাইলে আমার শহরে ব্যাকও করতে পারবো। তবে যেহেতু সে একটু বেশি আহত ছিল এই জন্য এইটা বলার একটু পরেই সে তার শেষ নিঃশ্বাস নিয়ে সেখানেই মারা যায়। আর পরদিন সকালবেলা যখন শাওই জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পারে সে চ্যাংয়ের রুমের মধ্যেই আছে, তবে এখন চ্যাংয়ের জায়গায় তার একটা ফ্রেন্ড তার খেয়াল রাখছে। আর একেবারে লাস্টে আমরা দেখতে পারি শাওই চ্যাংয়ের শেষ ইচ্ছাটা পূরণ করার জন্য এখান থেকে বেরিয়ে চাঙ্গান শহরের দিকে যাওয়া শুরু করে, কারণ এখন সে সেখানেই গিয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছে। আর এমন একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।